নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই সোনু স্ক্যানিয়ারের আরও একটি হেলথ রিলেটেড পডকাস্টে। আজকে আমাদের বিষয় হলো রিউমাটয়েড আর্থারাইটিস। এক এমন রোগ যা একসময় মানুষের হাত পা বেঁকিয়ে দিত, অক্ষম করে দিত, হাঁটা চলার ক্ষমতা কেড়ে নিত। কিন্তু এই রোগকে আজ কন্ট্রোলে করা গিয়েছে, অর্থাৎ নিয়ন্ত্রণে আনা গিয়েছে আধুনিক চিকিৎসা ব্যবস্থায়। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অন্যতম রিউমাটোলজিস্ট ডক্টর অঙ্গন কর্মকার। ডক্টর কর্মকার, আপনাকে নমস্কার। ধন্যবাদ। প্রথমেই যেটা জানতে চাইবো যে রিউমাটয়েড আর্থারাইটিস এটি কি আসলে? তো আর্থারাইটিস বলতেই আমাদের প্রথম যেটা মনে হয়, একজন বয়স্ক মানুষ আমাদের কাছে এলেন গাঁটে ব্যথা, গাঁট ফোলা এইগুলো নিয়ে। কিন্তু রিউম্যাটয়েড আর্থারাইটিস এমন একটি অসুখ যেটা শুধুমাত্র বয়স্কদের নয়, কম বয়সী মানুষদেরও আক্রান্ত করে। আর্থারাইটিস কথাটির অর্থ হলো গাঁটে ব্যথা বা গাঁটের প্রদাহ। রিউম্যাটয়েড আর্থারাইটিস এমন একটি অসুখ যার জন্য শরীরের বিভিন্ন জায়গায় গাঁটগুলোতে ফুলে যায়, ব্যথা হতে পারে। এবং সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ। তার মানে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যার প্রধান কাজ ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে আমাদেরকে রক্ষা করা, তারাই সেই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের গাঁটের এগেনস্টে কাজ করে এবং বিভিন্ন জয়েন্টকে অ্যাটাক করে। সংক্ষেপে এটাই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, শুরুতে কি কি লক্ষণ দেখলে একজন সাধারণ মানুষও বুঝে যাবে যে এই রোগটা আসার সম্ভাবনা রয়েছে বা তারা সতর্ক হয়ে যেতে পারবে? রিউম্যাটয়েড আর্থারাইটিসের কিছু ইনিশিয়াল সিমটম রয়েছে, যেমন হচ্ছে গাঁটে ব্যথা, গাঁট ফুলে যাওয়া, এবং একটি ইম্পর্ট্যান্ট সিমটম হলো মর্নিং স্টিফনেস। ঘুম থেকে ওঠার পরে রোগীরা লক্ষ্য করেন হাতে পায়ের বিভিন্ন জায়গায় গাঁটে ব্যথা হচ্ছে, হাত মুঠো করতে কষ্ট হচ্ছে এবং জয়েন্টগুলো আড়ষ্ট হয়ে যাচ্ছে। এটা রিউম্যাটয়েড আর্থারাইটিসের একদম ইনিশিয়াল সিমটম। কিন্তু যত রোগটি বাড়তে থাকে তখন শুধুমাত্র মর্নিং স্টিফনেস নয়, দিনের বিভিন্ন সময় এই সিমটমগুলো ছড়িয়ে পড়তে থাকে। তখন প্রথমে অসুখটি শুরু হয় একটি গাঁট দিয়ে এবং আস্তে আস্তে শরীরের বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে পড়ে। অনেকে দেখেছি এই রোগটাকে বলে কি বাতে ব্যথা হয়েছে বা অনেক কাজের চাপ পড়ে গেছে তাই হয়তো এরকম ব্যথা হচ্ছে বলে এড়িয়ে চলে যান। এটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, মানে সেটাই আমি প্রথমে বললাম যে বাত মানেই ধারণা হচ্ছে যে একজন বয়স্ক মানুষ আমাদের কাছে আসবেন গাঁটে ব্যথা নিয়ে। রিউম্যাটয়েড আর্থারাইটিস কিন্তু পুরোটাই উল্টো। কম বয়সী রোগীদেরই এটি প্রধানত দেখা যায়। মেনলি 30 থেকে 60 বছর বয়সী রোগীদের মধ্যে রিউম্যাটয়েড আর্থারাইটিসই হয় এবং লক্ষণীয় পুরুষদের থেকে মহিলাদের এই রোগটি হয় প্রায় দ্বিগুণ হারে। আচ্ছা আচ্ছা, আর্লি স্টেজেই রিউমাটয়েড আর্থারাইটিস ডায়াগনোস করা তো ইম্পর্টেন্ট কেন? কোনো কি সময়ের সাথে কি ক্ষতির সম্ভাবনা বেড়ে যাওয়ার এরকম কি কোনো ব্যাপার আছে? রিউম্যাটয়েড আর্থারাইটিস একটা প্রোগ্রেসিভ অসুখ। যত দিন যায় তত অসুখটি বাড়তে থাকে। তাই যদি আমরা খুব ইনিশিয়াল স্টেজেই অসুখটিকে ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা সেই মতন চিকিৎসা দিতে পারবো। তো রিউম্যাটয়েড আর্থারাইটিস বা যে কোনো অটোইমিউন ডিজিজের ক্ষেত্রেই একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হলো প্রথম শুরুতে চিকিৎসা শুরু করা। আমরা এটিকে বলি উইন্ডো অফ অপরচুনিটি, যে প্রথম 3 থেকে 6 মাসের মধ্যে যদি আমরা চিকিৎসা শুরু করতে পারি, তাহলে আমরা অসুখের কমপ্লিকেশনগুলো প্রতিরোধ করতে পারবো। এই জন্যই আর্লি ডায়াগনোসিস রিউম্যাটয়েড আর্থারাইটিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ডাক্তারবাবু, মেডিকেলি কিভাবে ডায়াগনোস করা হয়? আমরা তো জানলাম যে কিভাবে একজন মানুষ সতর্ক হয়ে যাবে বিভিন্ন রকম সিমটমস দেখে, লক্ষণগুলো দেখে, কিন্তু মেডিকেলি কি করে ডায়াগনোস করা হয়? তো মেনলি 3ভাবে আমরা রিউম্যাটয়েড আর্থারাইটিস ডায়াগনোসিস করতে পারি। 1 নম্বর হচ্ছে রোগীকে হাতে কলমে পরীক্ষা করে, যাকে আমরা বলি ক্লিনিক্যাল এক্সামিনেশন। 2 নম্বর ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা করে, এবং 3 নম্বর ফটো করে, সেটা এক্স-রে হতে পারে, আল্ট্রাসাউন্ড হতে পারে, এমআরআই হতে পারে। তো প্রথমেই বলি যে ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা কি দেখি। আমরা দেখি যে কোন কোন জায়গায় গাঁট ফুলে রয়েছে, এবং যখন আমরা গাঁট বা জয়েন্টকে এক্সামিন করি, জয়েন্টের ওপর হাত রেখে পরীক্ষা করার সময় রোগীর পেন ফিল করেন। এইভাবে আমরা জয়েন্ট ইনভলভমেন্ট ক্লিনিক্যালি বুঝতে পারি। 2 নম্বর ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্টের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা দেখি যে কমপ্লিট ব্লাড কাউন্ট, যাতে হিমোগ্লোবিন, টিসি, ডিসি, প্লেটলেট,
লিভার ফাংশন টেস্ট, ক্রিয়েটিনিন, এগুলো বেসলাইন পরীক্ষা। এইগুলো আমাদের কিছুটা হিন্ট দেয় যে শরীরের কোথাও কোনো ইনফ্লামেশন বা প্রদাহজনিত রোগ চলছে কিনা। খুব ইম্পর্টেন্ট হলো ইনফ্লামেটারি মার্কার বা শরীরের মধ্যে যে প্রদাহ চলছে সেটি যে রক্ত পরীক্ষার মাধ্যমে ধরা যায়। ইএসআর এবং সিআরপি, এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা শরীরের প্রদাহ চলছে কিনা বুঝতে পারি। আর সবথেকে ইম্পর্টেন্ট রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জন্য দুটি টেস্ট আমি বলবো, রিউম্যাটয়েড ফ্যাক্টর এবং অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি। এই দুটো পরীক্ষা আমাদের অনেকাংশেই রোগীর রিউম্যাটয়েড আর্থ্রাইটিস নির্ণয় করতে হেল্প করে। 3 নম্বর, ইমেজিং বা ফটো করা। আমরা হাতের বা পায়ের যে সমস্ত জায়গায় জয়েন্টের সমস্যা রয়েছে সেখানকার এক্সরে করে দেখতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যে এক্সরেতে চেঞ্জ আসতে বেশ কিছুটা সময় চলে যায়। অনেক প্রোগ্রেসিভ ডিজিজ হলে যেটা দেখি যে খুব আর্লি স্টেজে আমরা এক্সরে করে অসুখটিকে ধরতে পারি না। সেই জন্যই আজকালকার দিনে দুটি মোডালিটি খুবই ইম্পর্ট্যান্ট, আলট্রাসোনোগ্রাফি এবং এমআরআই। এই দুটো পরীক্ষা যদি আমরা খুব আর্লি স্টেজেও করি তাহলেও রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জন্য যে জয়েন্টে চেঞ্জেসগুলো আসে সেগুলো আমরা ধরতে পারি। কিন্তু আমি বলবো প্র্যাকটিক্যালি রিউম্যাটোলজিস্টরা যা করেন যে ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং ল্যাবরেটরি পরীক্ষা, এর মাধ্যমেই 90 থেকে 95% কেসেই আমরা অসুখটিকে শনাক্ত করতে পারি। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে আসো, গুরুত্বপূর্ণ পার্টে, সেটা চিকিৎসা। এখন তো অনেকটাই কন্ট্রোলে আনা গিয়েছে, নিয়ন্ত্রণে আনা গিয়েছে, কিন্তু কিভাবে? তো আজ থেকে 30-40 বছর আগেও রিউম্যাটয়েড আর্থ্রাইটিস পুরো কিওরেবল ডিজিজ ছিল না। আজকের দিনে এসেও কথাটা তাই, অসুখটা পুরোপুরি কিওরেবল নয়, কিন্তু অসুখটিকে আমরা কন্ট্রোল করতে পারি এবং অসুখটির জন্য যে সমস্ত কমপ্লিকেশন হয় বা অসুখটি সারা শরীরে ছড়িয়ে যাওয়া থেকে আমরাকে রোধ করতে পারি। মেনলি যে ধরনের ওষুধ আমরা ইউজ করি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জন্য, ক্লিনিক্যালি তার নাম হচ্ছে কনভেনশনাল সিনথেটিক ডিমার্টস। ডিমার্ট কথাটির অর্থ হলো ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগ। তার মানে যে সমস্ত ওষুধগুলো ইউজ করলে আমরা অসুখের প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করতে পারবো। ডিমার্টসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে মেথোট্রেক্সেট। সারা পৃথিবীতেই মেথোট্রেক্সেট রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ইনিশিয়াল থেরাপিতে ইউজ করা হয়। রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ছাড়াও যে সমস্ত ডিমার্ট রয়েছে সেগুলো হলো সালফাস্যালাজিন, লেফ্লুনোমাইড এবং হাইড্রক্সিক্লোরোকুইন। প্রথমে আমরা কি করি, আমরা একটি ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করি। ধরা যাক মেথোট্রেক্সেট দিলাম। মেথোট্রেক্সেট দেওয়ার পরে আমরা ফুল ডোজ দেওয়ার পরেও দেখি যে রোগীর কতটা ইমপ্রুভ হচ্ছে। যদি শুধু মেথোট্রেক্সেটে কাজ না হয় আমরা তখন কম্বিনেশন থেরাপি ইউজ করি, মানে মেথোট্রেক্সেটের সঙ্গে লেফ্লুনোমাইড যোগ করতে পারি অথবা মেথোট্রেক্সেটের সঙ্গে সালফাস্যালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইন এই ওষুধগুলো যোগ করে চিকিৎসা করা যায়। কনভেনশনাল সিনথেটিক ডিমার্ট ছাড়াও আজকালকার দিনে যে ওষুধটি খুব কমনলি ইউজ হয় অ্যাগ্রেসিভ রোগীর ক্ষেত্রে সেটি হলো বায়োলজিক ডিমার্টস। বায়োলজিক ডিমার্টস অনেক গোত্রের হয়। মেডিকেল টার্মে আমি যদি বলি তাহলে বায়োলজিক ডিমার্টসের প্রধান দুটো যে ওষুধ যেগুলো রিউম্যাটয়েড আর্থ্রাইটিসে ইউজ হয়, একটির নাম টিএনএফ ইনহিবিটার এবং একটির নাম CD20 ইনহিবিটার। টিএনএফ ইনহিবিটার উদাহরণ বলতে পারি ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব। তো এগুলোর সমস্যা কি, এগুলো ট্যাবলেট হিসেবে পাওয়া যায় না, সবগুলোকে ইনজেকশন হিসেবে ইউজ করতে হয়। আর আমাদের দেশে বিশেষত আমাদের এই ভারতবর্ষে প্রধান সমস্যা হচ্ছে কস্ট। এইগুলো কমন যে সমস্ত কনভেনশনাল ডিমার্ট ইউজ করা হয় তার থেকে বেশ অনেকটাই খরচ সাপেক্ষ। কিন্তু অ্যাডভান্টেজ কি, এই ওষুধগুলো ইউজ করলে আমরা খুব কম সময়ের মধ্যে অসুখটিকে কন্ট্রোল আনতে পারি এবং এই অসুখটির প্রোগ্রেশন আটকাতে পারি এবং অসুখের জন্য যে কমপ্লিকেশনগুলো ডেভেলপ করার কথা সেগুলোকে প্রিভেন্ট করতে পারি। 2 নম্বর বায়োলজিক ডিমার্টসের কথা আমি বলবো রিটুক্সিম্যাব। এইটাও খুব কমনলি ইউজ করা হয় রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জন্য। এছাড়াও আরেকটি গ্রুপের ওষুধ ইউজ করা হয়, তাকে আমরা বলি টার্গেটেড সিনথেটিক ডিমার্ট। এই গ্রুপের ওষুধের সুবিধা হলো এগুলো প্রায় বায়োলজিক্সগুলোর মতোই পাওয়ারফুল ড্রাগ এবং ওরাল মেডিসিন মানে ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। উপাডাসিটিনিব, ব্যারিসিটিনিব, টোফাসিটিনিব এইগুলো হচ্ছে টার্গেটেড সিনথেটিক ডিমার্ট। কিন্তু আর্থারাইটিস ক্ষেত্রে আমরা প্রথমে পেশেন্ট তো আমাদের কাছে আসে ব্যথা নিয়ে, তাই আমাদের প্রথম লক্ষ্য থাকে পেশেন্টকে ব্যথা থেকে কিছুটা মুক্তি দেওয়া। তাই শুধুমাত্র রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের স্পেসিফিক ওষুধ নয়, তার সঙ্গে কিছু ব্যথা কমানোর ওষুধও আমাদের শুরু থেকেই দিতে হয়।
ব্যথা কমানোর দুরকম ওষুধ মেনলি আমরা ইউজ করি, একটি হচ্ছে পেন কিলার আর একটা হচ্ছে স্টেরয়েড। কিন্তু মনে রাখতে হবে যে এই দুটো ওষুধেরই যথেষ্ট সাইড এফেক্ট রয়েছে, তাই আমরা যখন স্টেরয়েড দেব তখন আমরা ঠিক করে নিই যে খুব কম সময়ের মধ্যে দেব এবং যত তাড়াতাড়ি সম্ভব স্টেরয়েডের ডোজটাকে আস্তে আস্তে কমিয়ে বন্ধ করে দেওয়া। ইউজুয়ালি আমরা প্রথম 3 থেকে 4 মাসের জন্য স্টেরয়েড ইউজ করি, কারণ এই সময়টা লাগে বাকি ওষুধগুলো কাজ করার জন্য। যখন বাকি ডিমার্সগুলো কাজ করতে শুরু করে তখন আমরা স্টেরয়েডটিকে বন্ধ করে দিতে পারি। এগুলো ছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট দিক রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসার জন্য, সেটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। যে আমরা সবসময় রোগীদের বলি যে এক্সারসাইজ করতে, সাইকেল চালানো, সাঁতার কাটা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, যোগা করা, এগুলোর মাধ্যমে যে শুধু শরীরের বিভিন্ন জয়েন্টের মোবিলিটিগুলোই ঠিক থাকে তা নয়, স্ট্রেসটা থেকেও অনেকাংশে মুক্তি পাওয়া যায়। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ধূমপান ছেড়ে দেওয়া, কারণ ধূমপান অনেক ক্ষেত্রেই রোগটিকে প্রোগ্রেশন করে দেয়। সেই জন্য আমরা সবসময় রোগীদের পরামর্শ দিই যেন প্রথমেই ধূমপান যেন কমিয়ে বন্ধ করে দিতে পারেন। চিকিৎসা ব্যাপারটা সম্পূর্ণ বুঝলাম, যেটা এটা চিকিৎসা সম্ভব, এটা কিওর হওয়া সম্ভব। এবার জিজ্ঞেস করব, এবার জানতে চাইবো যে অনেক মিথ রয়েছে, অনেক ভুল ধারণা রয়েছে। যেমন বলি কি গরম জল তেল মালিশ করলেই ঠিক হয়ে যাবে, বা অনেকে ভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস কোনোদিন ঠিক হতেই পারে না। তো এগুলো নিয়ে আপনি কি বলবেন, এই মিথগুলো নিয়ে? ফার্স্ট যেই মিথটা আমি বলবো যে এখনো কিন্তু রোগটি পুরো কিওরেবল নয়, রোগটিকে আমরা নির্মূল করতে পারি না। কিন্তু এমন নয় যে অসুখটির চিকিৎসা সম্ভব নয়। মডার্ন মেডিসিন ইউজ করে আমরা অসুখটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে রাখতে পারি, এবং রোগীরা যদি ওষুধটি কন্টিনিউ করে যান তাহলে কিন্তু অসুখটি কন্ট্রোলে থাকবে, এবং অনেক ক্ষেত্রেই আমরা ওষুধের ডোজ ধীরে ধীরে কমিয়ে দিতে পারি। আরেকটি ইম্পর্টেন্ট মিথ যেটা সবাই বিশ্বাস করেন যে বাত মানে তো বয়স্কদের অসুখ, কম বয়সীদের গাঁটে ব্যথা গাঁটে ফোলা হলে আমরা কাজের চাপ, স্ট্রেস এইসবের উপরে এগুলোই ভাবি যে এগুলো বলে দিই। কিন্তু রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আমি প্রথমেও বলেছি কম বয়সীদের ক্ষেত্রেও দেখা যায়, এবং 30 থেকে 60 বছর বয়সী পেশেন্টদের মধ্যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বেশি। আপনি যেরকম বললেন যে গরম তেল মালিশ করে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব, কিছু অংশে এটা ঠিক, কিন্তু শুধুমাত্র এক্সারসাইজ, ম্যাসাজ বা ফিজিক্যাল থেরাপি দিয়ে আমরা অসুখটিকে সারাতে বা কন্ট্রোল করতে পারবো না। আমাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের জন্য যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলো রেগুলারলি নিতে হবে, তার সঙ্গে এই সমস্ত ফিজিক্যাল থেরাপি আমরা যদি ইউজ করি তাহলে অসুখটির কন্ট্রোল করা খুব তাড়াতাড়ি সম্ভব। তার মানে অনেকাংশে চিকিৎসা সম্ভব, কিওর হবে, অনেকাংশে কন্ট্রোল হবে। কিওর হয়তো এখনো আজকালকার দিনে এমন কোনো ওষুধ বেরিয়ে যায়নি যে আমরা পুরোপুরি সারিয়ে ফেলতে পারবো, কিন্তু অনেক ক্ষেত্রেই অসুখটিকে আমরা কন্ট্রোল করে ফেলতে পারবো। দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি থাকবে পেশেন্টের জন্য? পেশেন্টদের জন্য একটা কথা আমি বলতে চাইবো যে কম বয়সীদের ক্ষেত্রে বা বেশি বয়সীদের ক্ষেত্রে যখনই আমরা এরকম সিমটম দেখব যে গাঁটে ব্যথা হচ্ছে, গাঁট ফুলে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি স্পেশালিস্ট ডাক্তারবাবু বা রিউম্যাটোলজিস্টের পরামর্শ নেব। কারণ মনে রাখতে হবে অসুখটিকে যদি আমরা তাড়াতাড়ি বা আর্লি ফেজে শনাক্ত করতে পারি তাহলেই কিন্তু আমরা চিকিৎসা শুরু করতে পারবো। এবং ডাক্তারবাবুরা যে সমস্ত চিকিৎসা দেবেন সেই ওষুধগুলো ডাক্তারবাবুর পরামর্শ মতো নিয়মিত খেয়ে যাওয়া। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঘন ঘন রক্ত পরীক্ষা করার কথা ওনারা বলবেন, রক্ত পরীক্ষাগুলো নিয়মিত করানো যাতে আমরা ওষুধের ডোজগুলোকে সেই মতনভাবে মডিফাই করতে পারি। এবং শুধু ওষুধ নয়, তার সঙ্গে এক্সারসাইজ করা এবং পরিমিত জীবনযাপন করা, এইগুলোর মাধ্যমে আমরা রোগীর সুস্থতা কামনা করতে পারি। ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার সাথে কথা বলে সত্যিই খুব ভালো লাগলো। অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল, অনেক মিথ, অনেক ভুল ধারণা সব থেকে আশা করি দর্শকরাও বেরিয়ে আসতে পারবে, ওনারাও উপকৃত হলেন। দর্শকদের বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে পরবর্তী পর্বে আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে। নমস্কার।